যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ঘটনাটি পড়ে শোনাবার অনুরোধ জানিয়েছেন শুরুতেই তিনি। তারপরে তিনি পার্সোনাল কিছু প্রবলেমের কারণে স্টুডিওতে আসতে পারবেন না সেটা জানিয়েছেন এবং তিনি তার নামটি গোপন রাখতে বলেছেন। এরপরে তিনি বলেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবারও আমাদের মাঝে ফিরে আসার জন্য। তারপরে তিনি তার নাম বলেছেন যেটা তিনি গোপন রাখতে বলেছেন, সুতরাং সেটি পড়ছি না। এরপরে তিনি বলছেন, আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র, বলছি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার অন্তর্গত কুমারভোগ ইউনিয়ন থেকে। আজ আমি যে ঘটনাটি লিখছি সেটি আমার বড় ভাইয়ের সাথে ঘটেছিল। এরপরে তিনি তার বড় ভাইয়ের নাম শেয়ার করেছেন, সেটিও আমি বলছি না। এরপর তিনি লিখেছেন যে কথা না বাড়িয়ে ঘটনায় চলে যায়। তখন 2014 সাল ফেব্রুয়ারি মাস, শীতকাল বিদায়ের পালা। তখন ভাইয়ার এসএসসি এক্সাম ছিল। ভাইয়া ওই দিন রসায়ন পরীক্ষা দিচ্ছিল এবং পরীক্ষাটা বেশ ভালো হয় নাই। ভাইয়ার মন খারাপ ছিল। পরের দিন ভাইয়ার পদার্থ বিজ্ঞান পরীক্ষা ছিল, তাই ওই দিন সন্ধ্যায় উনি পড়তে বসেননি। আম্মু এ কারণে একটু বকাবকিও করছিল, তাই ভাইয়া রাগ করে রাতের খাবার না খেয়ে পড়তে বসে যায়। আমাদের তখন একটা কাঠের দোতলা ঘর ছিল। ভাইয়া দ্বিতীয় তলার রুমে থাকতো। ওই দিন অনেক রাত পর্যন্ত ভাইয়া পড়ছিল। পড়া শেষ করে যখন ঘুমোতে গিয়েছিল তখন আমাদের বাড়ির আম গাছের দিকে চোখ যায় ভাইয়া, এবং তখন তিনি দেখতে পান আম গাছের মধ্য থেকে আলো আসছে আস্তে আস্তে। ওইটা দেখার পর ভাইয়া ভেবেছিল গাছে হয়তো আগুন ধরেছে। ভাইয়া তার রুমের দরজা খুলে রেলিং দেয়া বারান্দায় যায় এবং ভালো করে দেখার জন্য সেখানে যায়। সে বারান্দায় যেয়ে ভাইয়া কিছুই দেখতে পায় না। তিনি ভাবেন হয়তো মনের ভুল। ওইটা ভেবে তিনি আবারও ঘুমাতে চলে আসেন। তারপর 1 সপ্তাহ কেটে যায়, কিছুই দেখে না। তারপরে ভাইয়া 16 মার্চ পরীক্ষা শেষ হয়। ওই দিন রাতে ভাইয়া দেরি করে বাসায় ফেরে। বাসায় আসার পরে খেয়ে ঘুমোতে চলে যায়। তখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়া ফেসবুক দেখছিল। আমাদের ওইখানে মোবাইল নেটওয়ার্কের অনেক প্রবলেম ছিল এবং রুমে নেটওয়ার্ক পাওয়া যেত না, তাই ফেসবুক দেখতে হলে হয়তো একটু বাইরে যেতে হতো। হঠাৎ করে দেখলো যে দূর থেকে একটা গোলাকার আলোর মতো কি যেন আসছে। আলোটা আমাদের আম গাছের পাশে এসে পড়ে। ওইটার আলোতে গাছের পাতা, ডাল, গাছের ছোট ছোট আম ছিল, ওগুলো সব স্পষ্ট দেখা যাচ্ছিল। ওইটা দেখার পরে ভাইয়া ভালোই ভয় পেয়ে যায় এবং সাথে সাথে রুমে চলে আসে। রুমে এসে ভাইয়া জানালা খুলে দেখার চেষ্টা করে। ওই আলোটা 5 মিনিটের মধ্যে উধাও হয়ে যায়। তারপরে টানা 8 দিন দেখেছিল। ওই কথা ভাইয়া কাউকে বলে নাই। 9ম দিন ভাইয়া সিদ্ধান্ত নিল আজ দেখবেই ওই আলোটি কি ছিল। প্রতিদিনের মতো ওই দিন ওই আলোটা আসে এবং 5 মিনিটের মধ্যে হাওয়ায় মিলিয়ে যায়। ভাইয়া একবার বাইরে যাবে দেখার জন্য ভাবে, কিন্তু ভাইয়ার সাহস হয় না। ওইভাবে প্রায় 1 মাসের মতো কেটে যায়। প্রতিদিনই দেখত। আস্তে আস্তে ভাইয়ার ভয় কাটতে শুরু করলো। তারপর একদিন ভাইয়া বাইরে আমাদের কবুতর ঘরের পেছনে লুকিয়ে থাকে। প্রায় অনেকক্ষণ পরে হঠাৎ করে দেখে ওই আলোটা গাছে আসছে। তারপরে আলোটা প্রতিদিনের মতো আবারও হাওয়ায় মিলিয়ে যায়। সাথে সাথে চারিদিকে একটা মিষ্টি গন্ধে ভরে যায়। ওই গন্ধ ভাইয়া আগে কখনো পায়নি। তারপরে ভাইয়া আস্তে আস্তে আম গাছের নিচে যায় এবং তাকাতেই দেখে ডালে কেউ একজন বসে আছে। ওইটা দেখার পর ভাইয়া শরীরটা ঠান্ডা হয়ে যায়। ভাইয়ের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। অনেকক্ষণ পরে ভাইয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে কে ওখানে? পরপর 3 বার বলার পরে গাছের ওপর থেকে একটি ছায়ার মতো কি যেন নেমে আসে। তখন ভাইয়ার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়েছিল একটু দূরে। তখনই ওই মিষ্টি গন্ধটা আরো বেশি করে পেতে শুরু করলো। ভাইয়া তখন পুরোপুরি বুঝতে পারল কোন একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তার চুল হাঁটু পর্যন্ত। ওইগুলো দেখার পরে ভাইয়ার আর সাহস হলো না ওইখানে দাঁড়িয়ে থাকার। এক দৌড়ে চলে আসে মেঝেতে, অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে আম্মু ফজরের নামাজ পড়ে উঠে এসে দেখে ভাইয়া ঘরের মেঝেতে পড়ে আছে। তারপরে আম্মু আব্বুকে ডেকে তোলে। আমিও উঠে যাই, ভাইয়াকে ধরাধরি করে বিছানায় নিয়ে আসি। এরপর ভাইয়ার টানা 10 দিন জ্বর ছিল। ভাইয়াকে একটা হসপিটালে ভর্তিও করা হয়। ভাইয়া
এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। ভাইয়াকে অনেকবার জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল ওই দিন। ভাইয়া ওই ব্যাপারে কিছু বলতো না সচরাচর, উল্টাপাল্টা বুঝিয়ে দিত। তারপরে অনেক দিন কেটে যায়, ভাইয়া আর দেখে না ওই আলো, ওই মেয়েটিকে। ভাইয়া কলেজে ভর্তি হয়, সবকিছু ভালোই কাটতে থাকে। প্রায় রাতে বাইরে কেউ একজন ডাকছে বলে মনে হতো, ওইগুলো তিনি পাত্তা দিতেন না, ভাবতেন যে ওইটা মনের ভুল। একদিন রাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তিনি তখন ওই মিষ্টি গন্ধটা পান এবং পুরো রুম সেই গন্ধে ভরে গিয়েছিল। তখন ভাইয়া জানলা দিয়ে ওই আম গাছের দিকে তাকান এবং তাকে কিছু দেখতে পান না। যখন ভালো করে নিচে তাকান তখন দেখতে পান একটি মেয়ে উঠোনে দাঁড়িয়ে আছে, বাতাসে তার চুল উড়ছিল। তারপর ভাইয়া হাতে একটি ছোট্ট লোহার টুকরা আর 3টি ম্যাচের কাঠি নিয়ে আস্তে আস্তে বের হয়, ওই মেয়েটার কাছে যায়, যে বলে আপনি কে? আমার কথার কোনো উত্তর দেন না কেন? আবার বলে কে আপনি? তারপরে সেই মেয়েটি একটু ভারী কণ্ঠে ভাইয়াকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সেখানে থাকলে তার নাকি ভালো হবে না। এরপরে অনেকদিন কেটে যায়। ভাইয়া এই ঘটনার কথা কাউকে বলে না। ভাইয়ার ইন্টারমিডিয়েটের 2nd ইয়ারে ভাইয়া উঠে যান, সবকিছুই স্বাভাবিক চলছিল। ভাইয়া প্রায় ওই মিষ্টি গন্ধটা পেত, কিন্তু কখনো ঘর থেকে বের হতো না। তারপরে ভাইয়ার প্রিটেস্ট পরীক্ষা শুরু হয়। ফার্স্ট 2টা পরীক্ষা ভালোভাবে দেন। ওই দিন ভাইয়ার আইসিটি পরীক্ষা ছিল। তিনি রাতে পড়ছিলেন, হঠাৎ করে আবারও শুনতে পান সে গন্ধটা এবং তিনি সে বেরিয়ে যান। ওই দিন যাওয়ার পরে ওই মেয়েটি ভাইয়াকে তার মুখ দেখিয়েছিল। ভাইয়া শুধু মেয়েটির চোখ দেখতে পেয়েছিল আর মুখে কাপড় ছিল। তারপরে ওই মেয়েটি ভাইয়ার সাথে যাওয়ার অনুরোধ করেছে এবং ভাইয়া তার সাথে চলেও গেছে। ভাইয়াকে সকালে উঠে আমরা বাসায় পাইনি, আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, ভাবছিলাম কোথায় ভাইয়া গেছে, এবং পরীক্ষার প্রিপারেশন হয়তো ভালো ছিল না, হয়তো কোথাও চলে গেছে। ভাইয়াকে 35 দিন পরে আমরা পদ্মা নদীর চরে অজ্ঞান অবস্থায় পাই। তখন ভাইয়াকে আমাদের পরিচিত 2টি লোক বাসায় দিয়ে আসে। আমরা সবাই অবাক হয়ে যাই ভাইয়াকে দেখে। তারপরের দিন ভাইয়াকে জিজ্ঞাসা করা হয় কোথায় গিয়েছিল। তারপরে ভাইয়া আমাদের ঘটনা বলে। 35 দিনের কথা জিজ্ঞেস করলে বলেছিল ভাইয়ার জ্ঞান ফেরার পরে একটি বন্ধ ঘরে তাকে আটকে রাখা হয়। তাকে মাত্র 2 বার বের করা হয়েছিল এবং সেটা একটা অন্য জগৎ ছিল। সে নাকি দেখেছে ওইখানে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান, আশেপাশে অনেক ধরনের গাছ ছিল, সবগুলো নাকি ম্যাক্সিমাম ফুলের গাছ, এবং সেখানে সে কয়েকটা পশু দেখেছিল, পশু পাখি দেখেছিল। তার মধ্যে ছিল হচ্ছে সাপ, কুকুর, কাক এবং আরো কিছু পশু পাখি। তারপরে একটা হুজুরের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। হুজুর তাকে 2টি তাবিজ দেয় এবং বাড়ি বন্ধ করে দেয়। হুজুর বলে ওইটা ছিল একটা বাচ্চা জিন, আর ভাইয়ার ভাগ্য ভালো ছিল যে সে তার কোনো ক্ষতি করতে পারে নাই। ওই ব্যাপারে আর কোনো প্রশ্ন আমরা করিনি এবং কোনোদিন কিছু জিজ্ঞেস করিনি। ভাইয়া এইবার এইচএসসি এক্সাম দিতে পারে নাই। 2017-তে ভালোভাবে পরীক্ষা দিয়েছিল আর রেজাল্টও খুব ভালো ছিল। 2017-তে ভাইয়াকে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট হিসেবে পাঠানো হয়। এই ছিল ঘটনা, এবং ঘটনাটি বেশ অদ্ভুত এবং আজব। যিনি হারিয়ে গিয়েছিলেন 35 দিন নিরুদ্দেশ থাকাটা কিন্তু সোজা কথা না। 35 দিন পরে আবারও ফিরে আসে। এটা একটা অন্য রকমের ঘটনা এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমার নাম ইমতিয়াজ আহমেদ, রাজশাহীর পুঠিয়া জেলার অন্তর্গত নন্দনপুর নামক গ্রামে থাকি। আমিও আমার আগের একটি ঘটনা, 2018 সালের একটি ঘটনা। ঘটনাটি একটি পুকুর কেন্দ্রিক। আমাদের বাসার দক্ষিণ পাশে প্রায় 200 মিটার দূরে একটি পুকুর ছিল। পুকুরের পরিমাণ
2.5 বিঘা জমির সামান্য বেশি। পুকুরটি লম্বায় ছিল বড়, কিন্তু পুকুরের প্রস্থ ছিল কম। এটি পুকুরের পাশাপাশি একটি ধানের জমিও ছিল। বর্ষাকালে যখন বৃষ্টিতে পুকুর টইটুম্বর হয়ে থাকত, তখন আমরা সেখানে মাছের চাষ করতাম। আর যখন মাঘ মাস শুরু হতো, মাঘ মাসের মাঝামাঝি সময় আমরা পুকুরটির পানি সরিয়ে সেখানে ধানের চাষাবাদ করতাম। এভাবেই প্রতি বছর মাছ এবং ধানের চাষ করা হতো পুকুরটিতে। এরকমই 2018 সালে বাংলা মাসের আষাঢ় মাসের শেষ সময়, শ্রাবণের শুরু, এরকম সময় পুকুরের পানি টইটুম্বুর হয়। সে সময় পুকুরে রুই, কাতলা সহ বিভিন্ন মাছ সেখানে ছেড়ে দেয়া হয়। এরপর নিয়মিত পুকুরে মাছের খাবার এবং পরিচর্যা করা হয়। এভাবে মাঘ মাসের মাঝামাঝি সময় পুকুরের পানি সরিয়ে ফেলার সময় হয়। বলে রাখি, প্রতি বছর আমার আব্বু আর ভাইয়া মিলে পুকুরের পানি সেচ দিত এবং একদিন সময় লাগত। দুপুরে সেচ মেশিন চালু করে দিলে পরের দিন ভোরে পানি শুকিয়ে আসে, তখন মাছ ধরা হয়। যেদিন পুকুরে সেচ দেয়া হয় সেদিন রাতে পুকুরের পাড়ে তাঁবু বানিয়ে সেখানে রাত কাটাতে হয় সবকিছু দেখাশোনা করার জন্য। তো আমি ইচ্ছাবশত আব্বু আর ভাইয়ার সাথে পুকুরে থাকার বায়না করি। তখন ক্লাস 8-এ আমি পড়ি। যেই কথা সেই কাজ। সেদিন দুপুরে পুকুরের পূর্ব এবং পশ্চিম পাশে দুটি সেচ মেশিন সেট করা হয় রাতে থাকার জন্য। আব্বু পুকুরের দক্ষিণ পাশের একটি পাড়ে তাঁবু তৈরি করেন, সেখানে আমরা রাতে থাকব। সন্ধ্যার পর আমাদের সাথে কিছু শুকনো খাবার, মুড়ি, চানাচুর, রাতের খাবার এবং মাছ ধরার একটি জাল নিয়ে তাঁবুতে যাই। আমি, আব্বু আর ভাইয়া রাতে সেখানে থাকবো। ব্যাপারটা আমার কাছে বেশ মজারই মনে হচ্ছিল। রাত 8টার দিকে আমরা আমাদের রাতের খাবার খাই। তারপর বিভিন্ন বিষয় নিয়ে গল্পগুজব চলতে থাকে। এক ফাঁকে ভাইয়া আমাকে ভয় দেখানোর জন্য ঠাট্টা করে জিন ভূতের গল্প শোনে। আমি একটু ছোট হওয়ার কারণে গল্প শুনে ভয় পাই। এভাবে গল্প করতে 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 যখন রাত প্রায় 10:30 বেজে যায়, এমন সময় আমাদের পূর্ব দিকে সেচ মেশিনে একটু সমস্যা দেখা দেয়। সেচ মেশিনে পানি উঠছে না। সেটা ঠিক করার জন্য আব্বু আর ভাইয়া সেখানে যাবেন। ভাইয়া আমাকে জিজ্ঞেস করেন, তুই কি একা ভয় করবি? আমি একটু ভয় পেলেও আব্বু আমাকে সাহস যোগান। আমি বলি, না, ভয় পাবো না, আমি এখানে একাই আছি, সমস্যা নেই, তোমরা যাও। এরপর আব্বু আর ভাইয়া পূর্ব দিকের মেশিনের দিকে চলে যায়। সেদিন হালকা জ্যোৎস্নার আলো ছিল, সবকিছু ঠিকঠাক দেখা না গেলেও আবছা আবছা সবকিছু দেখা যাচ্ছিল। আমার কাছে একটি টর্চ লাইট ছিল। আমি চুপচাপ তাঁবুতে আমার মাকে ডাকতে থাকে। আমি জিজ্ঞেস করি, এত তাড়াতাড়ি মেশিন ঠিক হয়ে গেল নাকি? ভাইয়া বলল, না, একটু যান্ত্রিক সমস্যা হয়েছে। আব্বু বাসায় গেছে মেশিনের কিছু যন্ত্রপাতি আনতে। ভাইয়া বলে, চল আমরা পশ্চিমে মেশিনের কাছ থেকে ঘুরে আসি। ততক্ষণে পুকুরের পানি অনেকটাই শুকিয়ে এসেছিল। আমি তখন ভাইয়ার সাথে টর্চ লাইট হাতে নিয়ে যাই। ভাইয়া বলে, আরে টর্চের দরকার নেই, জ্যোৎস্নার আলো আছে। আমি তো হাতে টর্চটি রেখে ভাইয়ার সাথে হাঁটতে থাকি এবং পশ্চিম দিকে মেশিনের দিকে যাই। পাইপের নিচে কিছু মাছ ধরার উদ্দেশ্যে ভাইয়া আমাকেও নিচে ডেকে বলে, আয় দুজন একসাথে মাছ ধরি। আমি জিজ্ঞাসা করি, পানি কি এতটাই কম হয়েছে নাকি যে আমরা হাত দিয়ে মাছ ধরতে পারবো? আমি মাছ ধরতে খুব পছন্দ করলেও রাতে ভিজবো না বলে ভাইয়াকে বলি। ভাইয়া বলে, কি মাছ নিবি না নাকি? আমি বলি, হ্যাঁ দাও, দেখবো তুমি কেমন করে মাছ ধরতে পারো। এই বলে ভাইয়া পানিতে হাত দিয়ে টপাটপ 2-3টা মাছ ধরে ফেলে এবং আমার দিকে ছুঁড়ে মারে। আমি তো দেখে খুব অবাক হই এবং আনন্দিত হই। আমি সেই মাছ হাতে নিতে চাই এবং জিজ্ঞেস করি, এখানে এত মাছ আছে যে হাত দিয়ে টপাটপ ধরা যাচ্ছে? ভাইয়া বলে, হ্যাঁ, নিচে আয়, তোকেও শিখিয়ে দিচ্ছি। আমি কৌতূহল বশত নামবো চিন্তা করছি। এমন সময় আমার খেয়াল আসে, এখানে বেশি মাছ থাকলে জাল ফেললে আরো বেশি মাছ পাওয়া যাবে। এইভাবে আমি ভাইয়াকে বলি, তুমি দাঁড়াও, আমি তাঁবু থেকে জাল নিয়ে আসি, বেশি মাছ পাবো। ভাইয়া বলে, জাল লাগবে না, কে শোনে কার কথা। বেশি মাছ ধরার আশায় জাল নিতে আমি ছুটে চলে যাই। আমার হাতে সেই 2-3টি মাছ। আমি দৌড়ে তাঁবুর কাছে যেয়ে দেখি ভাইয়া আর আব্বু সেইখানে তাঁবুতে বসে আছে এবং আমি কিছু বলার আগেই আব্বু আমাকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় গিয়েছিলে, টয়লেট নাকি? অমিত অনেকবার তোমাকে ইমতিয়াজ ইমতিয়াজ বলে ডাকছিল, তুমি জবাব দাওনি। আমি হতভম্ব হয়ে ভাইয়াকে বলি, তুমি কি আমাকে ডেকে নিয়ে গিয়েছিলে পশ্চিম দিকটাতে, আমাকে মাছও ধরতে দিলে, এই যে আমার হাতে মাছ, আরো মাছ ধরার জন্য আমি জাল নিতে আসলাম। ভাইয়া বলে, কই না তো, আমি তো আব্বুর সাথে পূর্ব দিকের মেশিন ঠিকঠাক করে কেবল তাঁবুতে ফিরলাম। এটা শুনে আমি বললাম, ধুর,
তুমি আমার সাথে ঠাট্টা করছো। ভাইয়া বলল, ঠাট্টা করবো কেন, আব্বুকে জিজ্ঞেস কর। আমি আব্বুকে জিজ্ঞেস করার আগে আব্বু বলল, হ্যাঁ তোমার ভাইয়া আমাদের সাথে ছিল। আমরা একসাথে তাঁবুতে ফিরলাম। এটা শোনার পর আমি নিজেকে ধরে রাখতে পারি, আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন দুপুর বেলায় আমি নিজেকে আমাদের বাড়িতে রুমের ভেতর আবিষ্কার করি। গতকালের ঘটনা সবাই বিস্তারিতভাবে আমাকে জানতে চান, খুলে বলি। পরে আমাদের এলাকার ইমাম সাহেবকে দিয়ে আমাকে ঝাড়ফুঁক করানো হয়। আমি এখনো সেদিনের কথা ভেবে শিউরে উঠি। সেদিন আমি পুকুরে যদি নামতাম তাহলে আমার সাথে কি ঘটনা ঘটে যেত। আল্লাহ আমাকে সেই দিন রক্ষা করেছিলেন। এই ছিল আমার ঘটনা, চমৎকার একটা ভয়ঙ্কর ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি আমাদের ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই জানাবেন। কোনো প্রকার ভুল ত্রুটি হলে আমাদেরকে সেটাও জানাবেন। তারপরে তিনি টি শার্টে সবকিছু দিয়েছেন। আমি একটা জিনিস বলবো, টি শার্ট আপনাদের আমাদের অফিস থেকে এসে সংগ্রহ করতে হবে। আমাদের কুরিয়ারের বেশ কিছু টি শার্ট ফেরত এসেছে। আপনারা যে অ্যাড্রেস দিচ্ছেন সেই অ্যাড্রেসে আপনারা কখনো থাকছেন না, কখনো সেখান থেকে রিসিভ করছেন না। সো ইটস বেটার ইফ ইউ কালেক্ট ইট ফ্রম আওয়ার অফিস। সো আমি তাই চাইবো এবং আশা করছি নেক্সট টাইম যারা যারা ইচ্ছুক তাদের যদি পরিচিত কেউ ঢাকায় থাকে তাদের মাধ্যমে বা কোনোভাবে আপনারা আমাদের স্টুডিও থেকে জিনিসটি সংগ্রহ করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার একটি ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম all listeners of Bhoot.com. This is Ibrahim from Lalbagh, Dhaka, and I am new moderator of Bhoot.com. And সত্যি কথা বলতে একটা বছর পার করলাম আমরা। আর আপনারা অলরেডি দেখেছেন লাইভে যে আমরা Bhoot.com এর বার্থডে সেলিব্রেট করেছি। সো সেই মুহূর্তগুলো অসাধারণ ছিল এবং ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা এগোতে চাই আরো বহুদূর। আর আপনারা সাথে ছিলেন বলে আমরা এতদূর আগাতে পারছি। সো যাই হোক, রাসেল ভাই বলেছিলেন যে মডারেটর স্পেশাল একটা এপিসোড হবে। তো সেই এপিসোডের জন্য আমি একটা ঘটনা আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। যে ঘটনাটা আমি আমার খুব কাছের একজন বন্ধু থেকে কালেক্ট করে এনেছি। এন্ড স্টোরিটা বেসিক্যালি আমার ফ্রেন্ডের চাচির ঘটনা, ছোট চাচির ঘটনা। এন্ড তাদের আত্মীয়র সাথে, মানে সবাই জানে অ্যাকচুয়ালি তাদের ফ্যামিলির সাথে এটা অনেক রিলেটেড স্টোরি। সো আশা করি ভালো লাগবে। আমার ফ্রেন্ডের নাম হচ্ছে জিয়াদুজ্জামান নূর, তার থেকে অ্যাকচুয়ালি স্টোরিটা কালেক্ট করা। সো আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। এন্ড আমি আশা করি ঘটনাটা আপনাদের সবার ভালো লাগবে। সো রাসেল ভাই, আমার ফ্রেন্ডের যে ছোট চাচি ছিল, ছোট চাচি নিউলি একটা বাসা শিফট করে এবং তারা একটা বাসা ভাড়া নেয়। এবং নতুন বাসায় ভাড়া নেওয়ার কারণে আমাদের যে আমার ফ্রেন্ডের যে কাজিনরা ছিল এবং তাদের যে আত্মীয় স্বজনরা ছিল তাদেরকে বাসায় দাওয়াত দেওয়া হয় বাসা ঘুরে দেখার জন্য, বা নতুন বাসা শিফট করার পর বাসা দেখানোর জন্য। তো সেই কারণে সব আত্মীয় স্বজন, ইভেন কি আমার ফ্রেন্ডের যারা কাজিনরা ছিল তাদেরকে ইনভাইট করা হয়। সো তারা সবাই আসে। তো আমার ফ্রেন্ডের বংশে আমার ফ্রেন্ডের বড় চাচা খুবই অ্যাকচুয়ালি সবকিছু দেখাশোনা করে এবং সবার মধ্যে বড় তিনি। তো তিনি যখন বাসায় এন্টার করতেছিলেন, সেই বিল্ডিংটার সেই বাসাটার যে মেইন দরজা ছিল সেই দরজা যখন দিয়ে তিনি এন্টার করতেছিলেন, তিনি গেটের যে উপরে ভেন্টিলেটর বা যেটাই বলেন উপরের যে গেটের মাথাটা আছে সেটার সাথে তিনি হোঁচট খান এবং তিনি বাড়ি খান একটা। এটা একটু অ্যাবনর্মাল এজন্য বিকজ অফ আমার ফ্রেন্ডে যে বড় চাচা ছিলেন তিনি একটু খাটো ছিলেন, তিনিও তো একটা লম্বা ছিলেন না যে কোনো মতেই এটা পসিবল না বাড়ি খাওয়া। তারপরও বড় চাচা জিনিসটাকে খুব নর্মালি নিছে, তিনি অত একটা কেয়ার করেন নাই, অত একটা গুরুত্ব দেয় না এই বিষয়টাকে। সো এই ছিল ফার্স্টের দিন। সেকেন্ড, তো আমার যে আমার ফ্রেন্ডের যে ছোট চাচি ছিল, ছোট চাচির যে বাসাটি নিয়েছে সেই বাসাটির একটা রুম সবসময় বন্ধ থাকতো এবং আমার ফ্রেন্ডের চাচা সেই বাড়ির মালিককে জিজ্ঞেস করেছিল যে এই ফ্ল্যাটে এই রুমটা তো বন্ধ থাকে কেন।
তো সেই ক্ষেত্রে বাড়িওয়ালা বলেছেন যে পুরনো যে ভাড়াটিয়ারা ছিল তাদের মাল পত্র এখানে রাখা হয়েছে, এটা মানে এরকম মানে ইতস্ত করে তারা একটা কজ দেখিয়ে জিনিসটাকে বলেছে যে পুরনো বাসার মাল সামান এখানে রাখা হয়েছে, এজন্য রুমটা সবসময় বন্ধ থাকে। তো যাই হোক, ব্যাপারটা অত একটা গুরুত্ব না দিয়ে সবাই যার যার মতো থাকলো। তো এর পরের দিনের স্টোরিটা হচ্ছে, এর পরের দিন আমার ফ্রেন্ডের ছোট চাচি ওয়াশরুমে যান, এবং ওয়াশরুম রিলেটেড ঘটনাটা। তো ওয়াশরুম নর্মালি ওয়াশরুমে যান, ওয়াশরুম যাওয়ার পর গেট লক করেন, এবং তখন একটা ঘটনা ঘটে কি, আমার ফ্রেন্ডের ছোট চাচি ফিল করে যে ওয়াশরুমের গেটটা হঠাৎ লক করে গেছে। মানে আমার ফ্রেন্ডের ছোট চাচি যখন বের হতে যাবেন ওয়াশরুম থেকে, তখন দেখেন ওয়াশরুমের গেটটা লক, লাইক বাইরে থেকে কেউ ছিটকিনি লাগিয়ে দিয়েছে। সো তার মানে ছোট চাচিটাকে তখনও কিন্তু মানে আমার ফ্রেন্ডের ছোট চাচি কিন্তু এরকম প্যারানর্মাল কিছু ফেস বা প্যারানর্মাল কিছু ফিল করে নাই। তিনি জিনিসটাকে ভেবেছেন যে বাইরের দিকে কেউ লাগিয়ে দিয়েছে নাকি, বা এই টাইপসের কিছু কেউ দুষ্টামি করতেছে নাকি। তো তিনি ডাকাডাকি করেন, ধাক্কাধাক্কি করেন, বাট তখন আমার ফ্রেন্ডের যে ছোট চাচি তিনি খুব বড় একটা ধাক্কা খান। দ্যাট মিনস ধাক্কা খান বলতে গিয়ে তার ইন দ্য মিন টাইমে মাথায় আসে যে তাদের মানে যে ওয়াশরুমের দরজা, সে দরজার বাইরের কোনো ছিটকানি নাই। ইটস ইম্পসিবল যে বাইরে থেকে কেউ দরজাটা লাগায় দিবে। ইটস ইম্পসিবল, কারণ বাইরে কোনো ছিটকানি এখনো লাগানো হয়নি। হ্যাঁ, ভিতরে ছিটকানি আছে, ভিতরে কিন্তু লক করা যাবে, বাট ভিতরে তো অবভিয়াসলি খুলে তিনি ধাক্কানোর চেষ্টা করতেছিলেন, বাট কোনো মতেই খুলতে পারতেছিলেন না। তো তিনি তারপর এটাকে প্যারানর্মালি নেন নাই, তিনি জিনিসটাকে গুরুত্ব দেন নাই, তিনি জাস্ট নর্মালি ধাক্কাধাক্কি করতেছিলেন, এক পর্যায়ে দরজা খুলে যায়। তো এই জিনিসটাকেও তারা আর কি সবাই বলে জানাজানি হয়, বাট জিনিসটাকে তারা নর্মালি নিছে, তারা অত একটা গুরুত্ব দেয় নাই বা এই টাইপসের কিছু, তারা জিনিসটাকে নর্মালি হ্যান্ডেল করছে। সো এর পরের দিন যে ঘটনাটা ঘটে, এবং এর পরের দিন না, সেই দিনই সন্ধ্যার দিকে একটা ঘটনা ঘটে। তো আমার যে ফ্রেন্ডের বড় চাচা ছিল, তিনি খেলা দেখতেছিলেন সেদিন, বাংলাদেশের ক্রিকেট খেলা ছিল। তো খেলা দেখতেছিলেন টিভিতে, এবং সোফায় বসে এক হাত মানে সোফায় হেলান দিয়ে বসে টিভি দেখতেছিলেন। তো ইন দ্য মেন টাইমে বড় চাচা আর কি খুব ভীত টাইপের মানুষ, এবং বড় চাচা ওই সময় ক্লান্ত ছিল, কারণ সবাই ওই মানে দেশে অনেক ঘোরাঘোরা করেছিল, এবং সবাই আর কি ব্যস্ত ছিল নতুন বাসা ঘুরে ঘুরে দেখতে। তো সবাই টায়ার্ড ছিল, তো বড় চাচাও টায়ার্ড ছিল। তো বড় চাচা টিভি দেখতেছিলেন হালকা হালকা ক্লান্ত মনে। ইন দ্য মিন টাইম আমার ফ্রেন্ডের যে বড় চাচা, উনি ফিল করতেছেন যে ওনার হাতটা কেউ টিভি দিচ্ছে, লাইক ম্যাসাজ, হাত কেউ টিপে দিচ্ছে, মানে মালিশ করে দিচ্ছে, এই টাইপসের ফিলিং। তো বড় চাচা এরকম লাভ দিয়ে ওঠে, এবং তিনি যথেষ্ট ভয় পান, বাট তিনিও তো একটা চিৎকার বা কিছু করেননি। তিনি সিম্পলি তিনি আর কি জিনিসটাকে রিয়েলাইজ করতেছিলেন যে তিনি আসলে কি ফেস করতেছেন বা কি হচ্ছে তার সাথে। তো তিনি ইন দ্য মিন টাইমে খেলার চ্যানেল চেঞ্জ করে, রাসেল ভাই অনেক ইসলামিক চ্যানেল আছে না, লাইক মানে সবসময় মক্কা দেখায়, মক্কার হজ যারা করে সেই চ্যানেল গুলো আর কি, এটা সবার টিভিতে আছে, সবাই দেখে। আরেকটা চ্যানেল আছে মদিনা শরীফ দেখায়, তো সেই মক্কা চ্যানেলটা ছেড়ে দেয়। তো সেখানে আরবি সূরা তেলাওয়াত হচ্ছিল, তো মানে সেটা দেওয়ার পর তিনি সেই ফিলিংটা বন্ধ করে দেয়, এবং তিনি সবকিছু নর্মাল হয়। তো এরকম কয়েক সেকেন্ড ঠিক ছিল। ইন দ্য মেন টাইমে টিভি মানে ঝিরঝির করা শুরু করে, এবং তখন দেখে টিভির সাইড দিয়ে মানে সাইড দিয়ে একটা মানে গলির মতো গেছে, সেই গলিতে দেখে যে একটা অবয়ব জাস্ট পাস করে গেছে, একটা কালো একটা অবয়ব পাস করে গেছে।
and এটা রাতের কত হবে, মানে মোটামুটি সন্ধ্যার দিকে হবে, সন্ধ্যা কি রাত 8টা হবে, ওয়ান ডে ক্রিকেট চলতেছিল সে সময়। তখন এই জিনিসটা তার বড় চাচা, মানে আমার ফ্রেন্ডের বড় চাচা ফেস করে, এবং তিনি এটা দেখে মারাত্মক ভয় পায়, বিকজ ইটস রিয়েলি হরিয়েবল। বাট কোনো চেহারা দেখা যাচ্ছে না, জাস্ট কালো একটা অবয়ব পাস করে পাশের রুমে রান্নাঘরে চলে গেছে, এরকম একটা অবস্থা। তো তিনি এবার বেশ ভয় পান, এবং ভয় পেয়ে আমার ফ্রেন্ডের যে ছোট চাচি ছিল তাকে ডাকে, সবাই ছোট চাচিকে ডাকে, সবাইকে ডাকে নেই, ছোট চাচিকে ডাকছে। তো ছোট চাচি উঠার পর ছোট চাচা ওরকম কিছু বলে না, ভয়, কারণ তিনি ভাবে যে ছোট চাচি আবার ভয় পাবে। তো তিনি জাস্ট বলে যে টিভি ঝিরঝির করতেছিল, এই আর খুব ক্লান্ত লাগতেছিল, এই সেই। মানে নর্মালি যে ঘরে কেউ হাড়ি পাতিল নাড়াচাড়া করছে, বা হাড়ি পাতিলের যে একটা আওয়াজ, যে হাড়ি পাতিল নিয়ে যদি কেউ কাজ করে রান্নাঘরে, হাড়ি পাতিল মানে হাড়ি পাতিলের আওয়াজ, মানে সাউন্ডটা এরকম। এইটা দেখে তারা, মানে আমার যে ফ্রেন্ডের ছোট চাচি এবং মানে আমার ফ্রেন্ডের বড় চাচা, তারা দুজনই শকড। বাট তারপরও তারা আর কি লাইক, মানে সবকিছু লজিক দিয়ে চিন্তা করছিল যে বিড়াল টেরাল হইতেই পারে, বাট তারপর সাউন্ডটা এতটা হরিয়েবল ছিল, তারা মানে ভিতরে ভিতরে কিন্তু অনেক ভয় পাচ্ছিল। তো তারা ভিতরে যায়, মানে আমার ছোট চাচি মানে আমার ফ্রেন্ডের ছোট চাচি রান্নাঘরে যায়, এবং রান্নাঘরে গিয়ে দেখে না বিড়াল টেরাল কিছু নাই, এবং সেই সাউন্ডটাও অন। তো এটা দেখার পর তারা জিনিসটাকে ভাবে যে হয়তো বিড়াল চলে গেছে। বাট ভাই, এখানে বিড়াল আসার সম্ভাবনা নাই কেন? কারণ এই বিল্ডিংটা 7 তলা উপরে, এত উপরে বিড়াল কেমনে যাবে? বিড়াল মানে এত উপরে বিড়াল যাওয়ার সম্ভাবনা। সো ইটস মানে এই জন্য তারা আর কি মানে অনেক ভয় পায়। তারপরও তারা আর কি জিনিসটাকে জাস্ট ইগনোর। বাট আবারও ঠিক তখনই তারা আরো একটা সাউন্ড শুনতে পায়, লাইট ফিউজ হওয়ার শব্দ, সাউন্ড। এবং তারা দুজনই একটা জিনিস লক্ষ্য করে, যে তাদের যে বাসার মেইন গেটটা আছে, মেইন গেটের সামনে একটা সেই কালো ছায়ার মতো একটা, মানে লাইক অন্ধকার টাইপের কিছু একটা, বোঝা যাচ্ছে না, লম্বা, এবং একটা মানুষের আকৃতির একটা অবয়ব দাঁড়িয়ে আছে, এবং মনে হচ্ছে যে তাদের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এই জিনিসটা দেখে তারা দুজন আর নিজেদেরকে ধরে রাখতে পারে নাই, তারা অনেক ভয় পেয়েছে, এবং তারা পুরা সবাইকে ডাকছে, সবাই মানে তাদের বাসায় যারা ছিল অন্যান্য কাজিনরা সবাইকে ডাকছে, সবাই উঠে মানে অনেক আতঙ্কিত হয়ে গেছিল সবাই। ইন দ্য মিন টাইমে তারা দেখে যে সেই অবয়বটা তাদের মেইন গেটের সামনে নাই। সেই অবয়বটা সেই যে রুম ছিল, যে একটা বন্ধ রুম, ঠিক সেই রুম যে রুমটাতে ওই যে ফার্স্টে চাচা বলেছিল, মানে বাড়িওয়ালা বলেছিল যে এই রুমে ওই যে মালপত্র থাকে, যে রুমটা বন্ধ থাকে। রাসেল ভাই, এই টাইমে আমি একটা জিনিস মিস করছি, সেই জিনিসটা হচ্ছে এই রুমটা কিন্তু পরে খোলা হয়। এই রুমে হয়তো কেউ থাকে না, বাট এই রুমটা খোলা ছিল, এই রুমে 2টা লাইটও লাগানো হয়েছিল। তো সেই রুমে মানে ওই যে মেইন গেটটা ছিল, মেইন গেট থেকে কিন্তু সেই অবয়বটা পরে ওই রুমে চলে যায়, এবং ওই রুমে কিন্তু কোনো আলো নেই, 2টা লাইটই ওদের সামনে ফিউজ হয়, এবং বাইরে থেকে যে আবছা একটা আলো আসতেছিল, সেই আবছা আলোয় বোঝা যাচ্ছিল যে সেখানে কোনো একটা অবয়ব, মানে সেই অবয়বটা তারা আছে। জাস্ট লাইক এটা সবাই দেখছে, এন্ড এটা দেখার পর আর ওখানে তারা মানে ঠিক থাকে নাই। রাত তখন কত হবে, 10টা 11টা সামথিং, তখন তারা সবাই বের হয়ে যায়। এন্ড মানে ওই বাসার সামনে, মানে আমার ফ্রেন্ডের যে ছোট চাচা ছিল, যে বাসাটা নিছিল, সেই বাসার সামনে কিন্তু আমার ফ্রেন্ডের আরো এক চাচা
মানে মেজো চাচার মেবি সেই চাচার বাসা। তো তারা ঠিক সেই বাসায় সবাই চলে যায়, অ্যান্ড লাইক অনেক দিন তারা তাদের ভিতরে ভয়টা কাজ করে। অ্যান্ড ইন দ্য মিন টাইমে তারা ব্যাক করে না, হ্যাঁ কয়েকজন ব্যাক করে, কয়েকজন ওই লাইক মানে তারা আর ওখানে থাকতেই চায় না। সো কয়েকজন ব্যাক করে ওই মালটা যন্ত্রপাতি ফার্নিচার্স এগুলো সব নিয়ে আসতে। সো মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি তারা মানে আমার যে ফ্রেন্ডের আত্মীয় স্বজনরা ছিল বা চাচা চাচিরা ছিল, তারা কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা জিন ভূত এগুলো একদমই বিশ্বাস করতো না বা এই টাইপসের কিছু। বাট এখন বিশ্বাস না করতে চেয়েও তাদের বিশ্বাস করতে হয়। তারা লাইক এই মানে অবয়বের জিনিসটা অ্যাকচুয়ালি ভুলতে পারে নাই, অ্যান্ড ইন লাস্ট টাইম এই জিনিসগুলো তারা সিরিয়াসলি নেয়। সো যাই হোক, পরে আর তারা ওই ভাষায় আর তাদের ব্যাক করার ওই সাহস হয় নাই। তারা সেই চাচার বাসায় কয়েকদিন ছিল, এন্ড ইন দ্য মিন টাইমে আমার যে বড় চাচা, সে বড় চাচা এবং ছোট চাচিকে নিয়ে সেই বাড়িওয়ালার কাছে যায়, এবং সেই বাড়িওয়ালার কাছে গিয়ে বাড়িওয়ালা না দারোয়ানের কাছে, বাড়িওয়ালা তখন ছিল না, দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে অ্যাকচুয়ালি বাসাটাতে সমস্যা কি। এন্ড এখানে একটা অদ্ভুত বিষয়, আই ডোন্ট নো এটা ইটস প্যারানর্মাল নাকি, বাট অদ্ভুত বিষয় কি, সেই দারোয়ান ওদের দিকে তাকে হাসতেছিল, এবং এমন অদ্ভুত মানে আমার ফ্রেন্ডের ওই চাচাটা বিশ্লেষণ করেছিল যে এমন অদ্ভুত হাসি, শয়তান মার্কা একটা হাসি, মনে যেন এগুলা তার সব প্রি প্ল্যান। মানে এই জিনিসটা দেখে আমার চাচা এবং আমার ফ্রেন্ডের যে ছোট চাচি ছিল তারা অনেক ভয় পেয়ে যায়, এন্ড তারা আর কি জিজ্ঞেস করে পরে দারোয়ান ওই হাসি নিয়ে বলে যে মানে ওইখানে এরকম একটা কিছু ছিল, বাট ওরা ওই দারোয়ানটা আর কি তাদেরকে সবকিছু বলে নেই, এবং পরে রাগারাগি করে আমার ছোট চাচা চলে আসে। ইন দ্য মেইন টাইম পরে আমার মানে ছোট চাচি মানে ওই বাসার যে দারোয়ান ছিল বাড়িওয়ালা, পরে বাড়িওয়ালা আসে, বাড়িওয়ালা পরে ফুল স্টোরিটা খুলে বলে যে এই রুমে নাকি এর আগে একটা লোক আত্মহত্যা করে, ইটস এ সুসাইড কেস, এন্ড কি কারণে আত্মহত্যা করে এটা আর কি পরে আর জানা যায়নি, বাট খুব মানে কি বলবো, মানে খুব খারাপ ভাবে আত্মহত্যা করে এই রুমটাতে। এন্ড এরপর থেকেই এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটে মানুষ বেশি দিন স্টে করতে পারে না, মানুষ মানে কোনো ভাড়াটিয়ারাই বেশি দিন স্টে করতে পারে না, ম্যাক্সিমাম টাইম এই ফ্ল্যাটটা খালি থাকে, এবং এই ফ্ল্যাটটার এর জন্যই রেট কম থাকে। সো that's why this is the history of this flat, and it's a haunted flat. আর তারপর আমার ফ্রেন্ডের ছোট চাচা চাচি মানে তারা আর কি নতুন আর একটা বাসায় শিফট করে 1 মাসের মধ্যেই। এর আগে তারা অনেকে থাকে, এবং তাদের মধ্যে অনেকেই আর কি জ্বরে ভোগে, বিকজ তারা আর কি এই জিনিসগুলা অ্যাকচুয়ালি সহজে হজম করতে পারে না, তাদের অ্যাকচুয়ালি অনেক ভয় ভিতরে ঢুকে যায়। So this is the story, and I hope যে আমি I don't know কতটা গুছিয়ে আমি স্টোরিটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি, বাট আই হোপ মানে আপনারা বুঝেছেন ঘটনাটা, এন্ড আপনারা যদি এই ঘটনাটা ফিল করতে পারেন, সেই মুহূর্তগুলা, সেই সিন গুলা যদি আপনারা আপনাদের মাইন্ডে সেট করতে পারেন, আই হোপ ঘটনাটা আপনাদের ভালো লাগবে, এন্ড আপনারা মানে ফিল করতে পারবেন ঘটনাটা, এবং ঘটনাটা আপনারা বুঝতে পারবেন আশা করি। এন্ড আই হোপ রাসেল ভাই আপনার কাছে ঘটনাটা ভালো লেগেছে, এন্ড ভালো থাকবেন সবাই। এই ছিল আমার ঘটনা, এন্ড আমি চেষ্টা করবো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি মানে আমি কোনো ভৌতিক প্রোগ্রামে ঘটনা শেয়ার করতেছি, এন্ড হুইচ ইজ ভূত.com। এটা আমার জন্য আরো অনেক বড় একটা অপরচুনিটি। ইনশাল্লাহ সামনে আরো অনেক ঘটনা পাঠাবো, এবং শুনবেন আপনারা, ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি। এন্ড ভালো থাকবেন ইনশাল্লাহ, সামনে আরো দারুণ কিছু ঘটনা নিয়ে আসবো। এই পর্যন্ত আজকে এই পর্যন্তই থাকলো, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমার নাম তৌহিদুল ইসলাম তারেক। আমার বাড়ি হচ্ছে বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল জেলা। তো রাসেল ভাই, আমি যে ঘটনাটা আপনার কাছে শেয়ার করব, সে ঘটনাটা আমাদের পরিবারেরই, আমার ছোট বোনের সাথে ঘটে যাওয়া কাহিনী। তো আসলে এই কাহিনীটা হওয়ার পরেই আমাদের পরিবারে প্রায় 1 বছরের মতো প্রায় মানে অন্যরকম অবস্থা ছিল। তো আসলে আমি কথা না বাড়ি কাহিনী চলে আসতেছি। তো যে ফার্স্ট যে হয়, তো এখন আমার ছোট বোনটা পৃথিবীতে আসে নাই আম্মুর গর্ভে। তো তখন আম্মু একটা বাস থেকে নামার সময় একটা হোঁচট খেয়ে পড়ে যায়, যার ফলে তার পড়ার ফলে ওখানে নাকি পরে আমরা শুনতে পারছি বিভিন্ন মাধ্যমে বা জিন মানে ফকির বলে যায় বলে মাধ্যমে জানতে পারছি যে ওখানে নাকি 7টা জিন ছিল। 7টা জিন ছিল, 7 জনের ভিতরে 6টা ছিল ছেলে আর 1টা ছিল মেয়ে। তো এইভাবে হওয়ার পর তো ওই জিনগুলো আমার আম্মুর সাথে মানে ওরা কানেক্টেড হয়, মানে আম্মুর শরীরে আসে। কিন্তু আমার আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখেন এবং সবসময় কোরআন শরীফ এগুলো মানে খুব রিলিজিয়াস মাইন্ডের একজন লোক। তার জন্য নাকি আম্মুর সাথে তারা মানে কোনোভাবে আম্মুকে আঘাত করতে পারে নাই, যার জন্য ওরা খুব ক্ষিপ্ত ছিল। তারপরে যখন ওদের একটা টার্গেট ছিল যে আমার ছোট বোনের উপর আঘাত না, তো আমার ছোট বোন দুনিয়া আসলো। আসার পর হয়তোবা তখনও কিছু করতে পারে না, কারণ অনেক সেফ ছিল। তারপর কাহিনীটা ঘটে যখন ওর বয়স প্রায় 3 থেকে 4 বছর হয়। তো একদিন তখন ছিল ঈদের দিন, ঈদুল আজহা। তো ওই টাইমে বিকালবেলা যেহেতু সব বাচ্চারাই ঘুরতে বের হয়, তো ও আমার মানে নানির সাথে ঘুরতে বেরিয়েছে, আমার নানা বাড়ি আসছে। তো ঘুরতে বের হওয়ার সময় ও একটু পারফিউম ইউজ করছে, তারপর একটু সাজুগুজু করছে, তারপর এক জায়গায় গেছে। তো ওই জায়গা দিয়ে আসার পরে হঠাৎ করে কেমন যেন বিহেভিয়ার পুরো চেঞ্জ হয়ে গেছে। হঠাৎ করে আমার মামা ছিল বাসায়, আমার মামাকে বলতেছিল যে যে তুমি আবার আম্মুকে বিবাহ করবা, তুমি আমার আম্মুকে বিবাহ করবা। তো মামা শুনে হঠাৎ করে অবাক হয়ে গেল যে কি বলে ছোট মানুষ। মামা মনে করছিল যে ছোট মেয়ে অথবা অন্য কিছু অথবা হইতে পারে। তো আমরা প্রথম কেউ আসলে এগুলো গ্রাহ্য দেই না যে অথবা অন্য কিছু। তো আসলে তার পর দেখলাম আরো বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অন্যরকম। তো প্রথম বললো এইটা, তারপর মানে মামা শোনার পর মামা হাসি হাসাই করছে যে হয়তো বা ছোট বাচ্চা অন্যভাবে বলতেছে। তারপর আম্মুর সাথে শুরু করছে যে তুমি আর মামাকে বলতেছে যে পরে বিবাহ করবা কেন। এবার মানে দা নিয়ে তারপর বিভিন্ন ধরনের মানে abnormal অনেক কিছু শুরু করে দিছে। তো আমরা হয়তো বা বুঝতে পারছি যে হয়তো বা এটা অন্য কিছু। তো মানে প্রচুর পরিমাণে abnormal ঝামেলা সৃষ্টি হয়। তারপরে মানে ওর সাথে শক্তি তো পারা যাইতেছিল, 4 বছরের একটা বাচ্চা, তো বুঝতেই পারতেছেন কতটুকু, তার সাথে মনে করেন শক্তিতে পারা যাইতেছে না। তারপর আমরা একটা ডিসিশন নেই। ফার্স্ট আসলে আমরা মানে ধরেন এই যে মানে ওজা এই টাইপের মানুষ মানে আগে থেকে আমাদের এগুলো বিশ্বাস করতাম না। আমাদের পরিবার যেহেতু আমরা অনেক একটা রিলিজিয়াস পরিবার, তো আমাদের পরিবার এইসব আসলে আমরা কেউই বিশ্বাস করতাম না। তো দেখা গেছে যে আমাদের মানে এটা হওয়ার পর আমাদের পরিবারে তো প্রথম আমরা ডিসিশন নেই যে আমরা ডাক্তার দেখাবো, হয়তোবা কোনো প্রবলেম হতে পারে। তো আমরা ডাক্তার দেখালাম, তো ডাক্তারও কোনো ধরনের কোনো রোগ খুঁজে পেল না। পরবর্তীতে আমরা অনেক ডাক্তার দেখেছি, তারপর বরিশাল যে অনেক ডাক্তার দেখেছি, তো আসলে কোনো ফলাফল পাওয়া গেল না। তারপর আমরা ডিসিশন নিলাম যে ওজা দেখাবো। ফার্স্ট টাইম আসলে ওজার ভিতরে ওজা না মানে ফকির দেখাবো। তো ফকির দেখানোর ভিতরে আমরা মানে ফার্স্ট টাইম গেলাম একটা ফকিরের কাছে, আমাদের বাড়ির পাশে ফকির। তো গেলাম তার কাছে, যাওয়ার পর তো দেখি ওর বিহেভিয়ার পুরো চেঞ্জ, মানে খুব উচ্চবাচ্য কথা বলতেছে। তারপর বলতেছে এভাবে যে তুই আমার সাথে পারবি না, তোরে আমি দেখে নেব, এভাবে অনেক ধরনের কথা বলতেছে। ছোট মানুষ 60 বছরের, ওর সাথে শক্তি দিয়ে কুলে ওঠা যাইতেছিল না। তো তারপর ওই জায়গায় বিয়ে মানে কিছুই করতে পারে না। পরবর্তীতে
ওই জায়গায় দিয়ে পরে উনি আবার বলছে যে না আসলে আমি মেয়েকে কিছু করতে পারবো না, তো উনি মেয়েকে আপনার বাসায় নিয়ে যান, আমি একদিন আপনাদের বাসায় আসবো। তো গেলাম, বাসায় নিয়ে আসা হলো। তারপর ওই ফকির একদিন বাসায় আসলো। তো আম্মু ছিল রান্নার কাজে ব্যস্ত, মানে আমাদের সামনের রুমে আমি এবং আমার আব্বু বসা ছিল। তো ওই টাইমে ফকির আসছে। তো ফকিরে দেখে ওই ছিল একটা চেয়ারের উপর দাঁড়ানো, আর ফকির এসে দাঁড়াইছে বড়। ফকিরে দেখি ফকির রে একটা কথা বলছে, তুই আমার মারতে আসছিস। এই বলি ফকিরের ওই 3 বছরের বাচ্চা তো হাতে ধরে পুরো জায়গায় ফেলেছে। আপনার কাছে আপনি না দেখলে বিশ্বাস করবেন না, মানে আমরা তো ধারে ছিলাম, আমি অবাক হয়ে গেছি যে 3 বছরের একটা বাচ্চা, ধরেন 70 হবে ওজন, তো এই ওজনের একটা মানুষকে জায়গায় ফেলছে। তো তারপর মানে আমি আর আব্বু দৌড়ে গেছি সারানোর জন্য, কিন্তু তাও আমরা সক্ষম হইনি। পরবর্তীতে আরো কয়েকজন এসে মোটামুটি এটাকে সারানোর ব্যবস্থা করছি। তারপর দেন উনি ওই টাইমই বলছেন যে না আমি এই মেয়েকে কিছুই করতে পারবো না। তারপর গেলাম আরেক জায়গায়। তো আরেক জায়গায় যাওয়ার পরও যেখানে অনেক কিছু দিল কিন্তু আসলে কোনো কাজ হয় না সে জায়গায়। তো আসলে এমন একটা সময় আমাদের অবস্থা এত বৃদ্ধি পেতেছিল, আমরা হয়তো বা মনে করছিলাম যে ও হয়তো আর বাঁচবে না, কারণ ওর পুরা চেঞ্জ হয়ে গেছিল। তারপর আবার আমরা ডাক্তার দেখাইলাম। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার উনি হয়তো পেরেন্টের সমস্যা বলে কিছু ওষুধ দিল। তো সেই ওষুধগুলো খাওয়ানোর পর আসলে এমন অবস্থা হয়ে গেছিল যে ভাই আমরা মনে করছিলাম যে ও আর বাঁচবে না, মানে আমরা মুখে পানি পর্যন্ত দিছিলাম, মানে খুব খারাপ অবস্থা, মানে যাই মানে হুশ জ্ঞান বলতে কিছু নাই। তো পরবর্তীতে আমাদের একটা মানে জিনের সন্ধান পাই। জিনের সন্ধান বলতে জিনটা একটা মানুষের সাথে আসে জিনটা। তো ওই জায়গায় আমরা প্রথম যাই। তো যাওয়ার পরে ওই জায়গায় যাওয়ার পর উনি ফার্স্ট টাইম বলে যে না এটা তো খুব বড় ধরনেরই, আমি এটা পারবো না। পরবর্তীতে আমরা বলছি যে দেখেন অনেক আম্মু অনেক রান্নাকাটি করছে, যার পরে উনি রাজি হয় যে হ্যাঁ আমি পারবো, কিন্তু দেখতে হবে। তারপর আমরা বসাইলাম। তারপর বললো যে ছোট বাচ্চা, এইটুকু বাচ্চার উপরে প্রেশার ক্রিয়েটও তো করা যায় না, তাহলে মানে কিভাবে কি করব। পরবর্তীতে উনি মোটামুটি একটা ডিসিশন নিলেন যে উনি কাজটা করবেন। প্রথম ওর হাতটা দেখলেন, দেখে বললেন যে ওর সাথে নাকি 60টা জিন আছে। তো উনি একটা অবাক হয়ে গেলেন যে এইটুকু বাচ্চার সাথে 60টা জিন কি হবে। তারপর উনি মোটামুটি চিকিৎসা শুরু করলেন। প্রায় 80 দিনের মতো লাগছিল চিকিৎসায়। তো 80 দিন অবস্থা খুবই মানে বাজে ছিল। ধরেন আমাদের টিনের চালের উপরে বিভিন্ন ধরনের অনেক মনে হচ্ছে যেন ওকে ঢিলা ছুটতেছে। তারপর মনে হচ্ছে যেন মানে বাসার পাশে গাছ ভেঙে পড়তেছে। এভাবে বহুত আসলে আমাদের ঝামেলা সহ্য করতেছে ওই দিন। পরবর্তীতে মানে তাদেরও মানে যে বাড়ি জিন আসতো যে মহিলার সাথে, তাদের উপর অনেক অ্যাটাক করা হয়েছে, অনেক হামলা করা হয়েছে, অনেক ঝামেলাদেরকেও সহ্য করতে হয়েছে। তারপর 80 দিন পর হঠাৎ করে তারপর আমরা মোটামুটি ছাড়ানো গেছে। তারপরও মোটামুটি ছিল। আসলে আমরা কেউই আসলে বুঝতে পারি না যে ও যে জিনও বুঝতে পারে না যে ও এতটা সুস্থ হয়ে উঠবে, কারণ ওকে আমরা যা মনে করছিলাম যে আমরা কখনো বুঝি নাই যে ও এতটা সুস্থ হয়ে উঠতে পারবে। আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। তো এখন আর ঝামেলা হয় না। আসলে ভাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম লিসেনার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। রাসেল ভাই আপনাকে ধন্যবাদ, কারণ 2-2.5 বছর আগে আমি আপনাকে একটা ঘটনা সেন্ড করেছিলাম কাতার থেকে। তখন আমি কাতারে থাকতাম। আপনি আমার সেই ঘটনাটি প্লে করেছিলেন এবং হয়তো সবাই পছন্দ করেছে, তাই এখন আমি আরেকটা ঘটনা আপনার কাছে সেন্ড করলাম। ভালো লাগলে প্লে করবেন। আমি রমজান নবীন বলছি ওয়ারি থেকে। আমার এই ঘটনাটি প্রায় 1998 সালের ঘটনা। ঘটনাটি আমার না, ঘটনাটি অ্যাকচুয়ালি আমার এক কাজিনের। সো ঘটনাটি ছিল এমন যে কাজিনটা আমাদের বাসায় থাকতো। ইন দ্য মেন টাইম
আমাদের বাসাটা অনেক বড় ছিল। 1998 সালের বাসা নর্মালি খুব ছোট হতো, অত বড় বাসা তেমন অ্যাভেলেবেল হতো না পুরান ঢাকায়। তো আমাদের বাসাটা অনেক বড় ছিল। তো ওইখানে দেখা গেছে আমাদের মানে সেই কাজিনটা আমাদের সাথে থাকতো, আর আমি তো তখন ছোট ছিলাম, তো আমি কাজিনের কাছেই ঘুমাতাম। তো আমার সেই ভাইটা, মানে আমি ওনার নাম বলছি, ওনার নাম হচ্ছে রিপন। রিপন ভাই যখন রাতে আর কি স্মোক করতো, সে তো আর বাসায় স্মোক করতে পারতো না, কারণ দেখা গেছে স্মোক করতে হলে বাসার মুরব্বী যারাই আছে, বুজুর্গ লোকজন যারা আছে, তারা জিনিসটা ভালো চোখে দেখবে না। দ্যাটস ওয়াই সে রাতে স্মোক করার জন্য ছাদে চলে যেত, আর এই ছাদে যাওয়াটাই তার জন্য বিশাল বিপদ হয়ে দাঁড়িয়েছে। বিষয় হচ্ছে এরকম যে উনি ছাদে গিয়েছে এবং স্মোক করার জন্য তার সিগারেটটা বের করে জাস্ট স্মোক করা স্টার্ট করছে। ইন দ্য মিন টাইম স্মোক করতে করতে উনি যেটা দেখলো, ঠিক আমাদের বাড়ির ছাদ থেকে, মানে আমাদের বাড়ি থেকে আর 5টা বাসা, মানে আর 5টা বাড়ির পরে যে ছাদ, সেই ছাদে একটা মেয়ে রেলিং এ, জাস্ট ভাবেন রাত 2টার দিকে বাসার ছাদের রেলিং এ একটা মেয়ে পা ঝুলিয়ে বসে আছে, পাগুলো ঠিক বাড়ির বাইরে আর কি, ছাদের থেকে মানে রেলিং এর বাইরে ঝুলিয়ে বসে আছে। এরকম একটা দৃশ্য আপনি দেখলেন, জিনিসটা কেমন লাগবে? তো উনি জাস্ট দেখলো যে রেলিং এ পা ঝুলিয়ে বসে আছে। ইন দ্য মিন টাইম রিপন ভাই জাস্ট ভাবছে যে কি দেখলাম। রাত 2টার দিকে একটা মেয়ে শাড়ি পরা, সে ওখানে কি করছে? জাস্ট চোখের পলক ফেলতে না ফেলতেই, চোখের পলক বললে ভুল হবে, মানে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে উনি আমাদের ঠিক পাশের বিল্ডিং, মানে ছাদের যে বাড়িটা, সেই বাড়ির ছাদের পানির টাঙ্কিতে মেয়েটা চলে আসছে। হ্যাঁ, কিভাবে আসলো, মানে এটা কি জাম করে চলে আসছে না উড়ে চলে আসছে, হি ডোন্ট নো। হ্যাঁ, সে এটা জানে না। তো সে তখন ভয় পেয়ে গেছে অনেক, জাস্ট ওনার অনেক ভয় পায়, প্রচুর পরিমাণে ভয় পায়। তো ভয় পেয়ে সে উল্টো পথে, মানে আমাদের সিঁড়ির দিকে, বাসার যে সিঁড়ি, সেই সিঁড়ির দিকে দৌড় দেয়। তো উনি যখন দৌড় দেওয়ার জন্য ঘুরে দেখে যে সিঁড়িটা, মানে সিঁড়ির যে ছাদটা আছে আর কি, হ্যাঁ, এই ছাদের মধ্যে চলে এসছে, মানে যেখানে পানির টাঙ্কি বসানো হয় প্রত্যেকটা বিল্ডিং এর, ওই রকম অবস্থা। তো সেই ছাদে মেয়েটা চলে আসছে। তখন আর কি রিপন ভাই যা দেখে যে মেয়েটা গায়ের রং মানে মানুষের মতোই, একদম ভালো মানুষের গায়ের রং যেমন হয় ঠিক তেমন, এবং মেয়েটার 2 হাতে প্রচুর পরিমাণে চুড়ি। সে পায়ের দিকে অতটা খেয়াল করতে পারে নাই, মুখটাও দেখতে পারে নাই, কারণ ঘুমটাটা অনেক বড় দেওয়া ছিল। এবং ইম্পর্টেন্ট যেটা ছিল, মেয়েটার গায়ে একটা বউয়ের সাজ, একটা বউকে সাজানোর জন্য যা যা দেওয়া হতো ওই সময়, ওইগুলো সবকিছু ছিল অ্যাজ লাইক একটা নতুন বউ। হ্যাঁ, তো উনি ওরকম একটা নতুন বউয়ের সাজে দেখতে পেয়ে জাস্ট ওখানে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে ওখানে সেন্সলেস হয়, অজ্ঞান হয়ে যায়। আমরা সারা রাত ওনাকে আর পাইনি, সারা রাত ওনার কোনো খোঁজ হদিস ছিল না। হ্যাঁ, আমরা তাকে খোঁজাখুঁজি করি সকালে, কারণ উনি যে বাসার বাইরে গিয়েছে বা ছাদে গিয়েছে এটা ঘরের কেউ জানতো না। তো সকালে ওনাকে ঘরের ছাদ থেকে ডিটেক্ট করি। ইন দ্য মিন টাইম মানে ওনার গায়ে প্রচুর পরিমাণে জ্বর ছিল। দেন ইম্পর্টেন্ট যে প্রবলেমটা হয়েছিল আর কি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা ছিল, সেটা হচ্ছে গিয়ে ওনার রক্ত বমি হচ্ছিল। তো সেটা থামছিল না, প্রায় সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নন স্টপলি সে কিছুক্ষণ পরপরই বমি করেছে, আর প্রত্যেকটা বারই তার মুখ থেকে অল্প একটু হলেও রক্ত বের হয়েছে, এরকম একটা কন্ডিশন। দেন বাসার সবাই ভয় পেয়ে যায়। উনি কিন্তু তখনও কাউকে কিছু বলেনি। দেন আমাদের বাসার মানে পাশের এলাকায় মসজিদ ছিল একটা, সেই মসজিদ থেকে হুজুরকে আনা হয়, ইমাম সাহেবকে আনা হয়। ইমাম সাহেব আসে, ইমাম সাহেব এসে বলে যে আপনার
ভাগনা মানে আমার আব্বুকে বলছে আর কি যে আপনার ভাগনাকে পিচাস ধরেছে। হ্যাঁ, এটাকে আগের দিনের ভাষায় পেতনি বলা হয় বা পেতনি বলা হতো। হ্যাঁ, আপনার সেকে ভাগনাকে আর কি পেতনিতে ধরেছে, মানে খারাপ পড়ি আর কি যেটাকে বলে, ওইটাই ধরেছে। এখন এটার জন্য ওনাকে একটু সাবধানে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা তাবিজ দেন, তাবিজটা রাখতে হবে বিয়ের আগ পর্যন্ত, এভাবে রাখতে হয় আর কি। তো দেন হুজুর এগুলো দিয়ে যায়, এই ট্রিটমেন্টের পরে ওনার আর প্রবলেম হয় না। হ্যাঁ, উনি ভালো হয়ে যায়। দেন আমরা যখন এই হুজুর এই কথা বলে, তারপরে ওনার কাছ থেকে আমরা সেই ঘটনাটা ওনার কাছ থেকে জানতে পারি। দ্যাটস ইট, এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন, শুভকামনা রইল সবার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভোট.com এর সকল কলাকুশলী এবং শ্রোতা বন্ধুদেরকে নিয়ে ভালো আছেন। আমি আসাদুজ্জামান টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা থেকে বলছি। তো রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটি শেয়ার করবো এটি রানার মার সাথে ঘটা একটি ঘটনা। তো ঘটনাটি আমাকে রানা শেয়ার করে এবং এই ঘটনার প্রত্যক্ষদর্শী হচ্ছে রানা। রাসেল ভাই, বলে রাখা ভালো, রানার পরিবারে রানা এবং রানার মা দুজন। ওর বাবা ও ছোট অবস্থায় ওর বাবা মারা যায় এবং ওর আর কোনো ভাই বোন নেই। তো রানার নানার বাড়ি হচ্ছে আমাদের এলাকায় এবং ওর দাদার বাড়ি হচ্ছে আমাদের এলাকা থেকে 5-6 কিলোমিটার দূরে পাশে একটি এলাকায়। তো ঘটনার সময় যখন ঘটনাটি ঘটে তখন রানার মা শীতের শুরুর দিকে আপনার আমন ধান কেটে নেওয়ার পরে নিচের যে খড়ের অংশগুলো থাকে সেগুলো সংগ্রহ করছিল। তো ওদের জমিন ওদের বাড়ির পাশেই ছিল, তো সেখান থেকে সে খড়গুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসছিল। তো এরকম কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো তিনি হঠাৎ করে দেখতে পান কোথা থেকে যেন 3জন যুব পরিহিত লোক উদয় হয় এবং ওই লোকগুলা রানার মা যে এই খড়গুলো মানে হাতে করে পাঞ্জা দিয়ে ধরে নিয়ে আসছিল সেগুলো পিছন থেকে টেনে ধরতে থাকে। তো এরকম অবস্থা দেখে রানার মা খুবই ভয় পায়, কারণ ওই সময় ওই সন্ধ্যাবেলা এরকম 3জন লোক ওই জায়গায় হঠাৎ করে উদয় হওয়া জিনিসটা খুবই আনইউজুয়াল। তো তিনি ওই খড়গুলো ওখানে ফেলে দৌড়ে বাড়িতে চলে আসে এবং বাড়িতে ওর চাচা যারা ছিল সবাইকে ঘটনাটি বলে। তো তখন থেকে রানার মার পজেস্ট হন এবং তিনি আস্তে আস্তে উদ্ভট আচরণ করা শুরু করেন এবং যেমন পাগলামি করেন, বাড়িতে থেকে বের হয়ে যান এবং কেউ তাকে কন্ট্রোল করতে পারে না, শুধুমাত্র রানা ছাড়া কেউ তাকে স্বাভাবিক করতে পারে না। তো এভাবেই চলতে থাকে ঘটনা। তো এর মাঝে ওই জিনগুলোকে ছাড়ানোর জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কবিরাজ টবিরাজ আনা হয়, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হয় না। এবং এমন ঘটনা ঘটছে যে অনেক কবিরাজ ওই জিনগুলোকে দেখে ভয় পেয়ে তাদের বাড়িতে থেকে চলে গেছে। এভাবেই চলতে থাকে। তো এক পর্যায়ে এসে 3টা জিন যেহেতু তার উপর আসর করে, সেখান থেকে 2টো জিনকে ছাড়াতে সক্ষম হয় এবং একটা জিন ওর মায়ের সাথে থেকে যায় এবং ওই জিনটার নাকি খুবই শক্তিশালী ছিল। তো এক কবিরাজ আসে কোথা থেকে যেন, ওনার বিভিন্ন জায়গায় বিভিন্ন কবিরাজ বোঝা ওনারা দেখান, যেখানে যে কবিরাজের খোঁজ পান সেখানে যান। তো কোথা থেকে যেন একজন কবিরাজের সন্ধান পান এবং সে বাড়িতে আসে এবং ওনার যে কার্য পদ্ধতিটা সেটা ছিল বেশ অবাক করার মতো। তো উনি ওনার সাথে রানার ফ্যামিলির সমস্ত কথাবার্তা বলে, তো ওনাকে একদিন বাড়িতে আসতে বলে। তো একদিন রাত্রিবেলা উনি আসে এবং উনি সাথে করে একটি মরা মানুষের মাথার খুলি নিয়ে আসে সাথে করে, এবং যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রানা এই মাথার খুলিটি একটি কোলার উপরে রেখে, কোলা আশা করি আপনারা সবাই চেনেন, যে কারণে ধান চাউল
পরিষ্কার করার জন্য যেটি ব্যবহৃত হয়, বেতের বা বাঁশের। তো ওই কোলার উপরে রেখে রাত্রিবেলা, নিঝুম রাত্রিবেলা একটি ফাঁকা মাঠের মধ্যে গিয়ে সেটিকে উপর দিকে ছুঁড়ে মারতে হবে, এবং এই মাথার খুলিটি একদিকে উড়ে চলে যাবে, যে কোনো দিকে উড়ে চলে যাবে, এবং যাওয়ার সময় এটি একটি সুতা ফেলে রেখে যাবে, সুতা বা ধাগা যেটি বলুন, এটি ফেলে রেখে যাবে, এবং সেটি এনে রানার মায়ের হাতে বেঁধে দিতে হবে, তাহলে রানা মা সুস্থ হবে। এই হচ্ছে প্রসেস। তো এই কাজটি করতে হবে রানার নিজের, অন্য কেউ করলে হবে না, কবিরাজ করলেও হবে না। তো রানা ছোট মানুষ, যথারীতি ছোট বলতে সে স্কুলে পড়ে, তো যথারীতি সে একদিন এরকম রাত্রেবেলা ওই কবিরাজ যেদিন আসে সেদিন কবিরাজের সাথে যান, এবং তাকে একটি ফাঁকা মাঠের কাছে গিয়ে কবিরাজটি যেতে বললেন। গিয়ে তো রানা আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে যায়, তো গিয়ে কুয়ার উপর রেখে সেটিকে উপরের দিকে ছুড়ে মারে। রানা বেশ ভয় হয়েছিল কি হয় না হয়। তো উপরের দিকে ছুড়ে মারার পর সত্যি সত্যি রাসেল ভাই সেই মাথার খুলিটি একদিকে উড়ে চলে যায়, এবং মুখ দিয়ে বা একটা উদ্ভট শব্দ করে, যেমন ক্যা 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 এরকম একটি শব্দ করতে করতে যায়। এবং রানা বুঝতে পারে অন্ধকার রাত্রে যে সেটি, অন্ধকার বলতে একদম ঘুটঘুটে অন্ধকার না, কিছুটা ওই আপনার স্কাইলাইটের যে আলোটা ছিল আর কি, সেটিতে সে বুঝতে পারে যে সেটি এদিকে উড়ে চলে গেল, এবং দেখতে পান যে সত্যি সত্যি সেটি উড়ে চলে যাচ্ছে। এবং ওটি যাওয়ার পরে সে, রানা টর্চ ছিল পকেটে ছোট, তো সে টর্চ দিয়ে ওই মাঠে খুঁজতে থাকে যেদিকে উড়ে গেছে। তো ওদিকে খুঁজতে খুঁজতে ও সত্যি সত্যি একটি সুতা দেখতে পায় যে সেখানে পরে আছে, এবং বেশ চকচকে নতুন সুতা, এবং ওই সুতাটি সে সেখান থেকে সংগ্রহ করে এনে কবিরাজের হাতে দেয়। পরে কবিরাজ সেই সুতাটি এনে ওর মায়ের হাতে বেঁধে দিতে বলে। তো এভাবে বেঁধে দেওয়ার পরে বেশ কিছুদিন রানার মা সুস্থ, কোনো সমস্যা নেই। তো বেশ কিছুদিন পরে আবার সেই সমস্যা আবার ব্যাপকভাবে শুরু হয়, এবং সমস্যা আরো বেড়ে যায়। তো এইভাবেই চলতে থাকে। যখনই কোনো কবিরাজ আসে তখনই কিছুদিন সুস্থ থাকে, এবং তারপরে আবার প্রবলেম দিতে পারেন না। হঠাৎ করে একদিন সকালবেলা তিনি পা ফেলতে পারছেন না, পায়ে প্রচন্ড ব্যথা, পায়ে কোনো ক্ষত বা কোনো আঘাত টাঘাত বা কোথাও তিনি আঘাতও পান না, এরকম কোনো ঘটনা বা পা মস্কায় নাই। হঠাৎ করে পায়ের ভিতরে, মানে গোড়ালির ভিতরে প্রচন্ড ব্যথা, এবং এটি নিয়ে অনেক ডাক্তার দেখানো হয়। এবং এই অবস্থায় রানা মাকে আমিও দেখছি যে সে ভালোভাবে হাঁটতে পারতো না, খুঁড়িয়ে হাঁটতো। তো এই অবস্থায় অনেক ডাক্তার দেখানো হয়, এক্সরে করা হয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু পায়ে তেমন কোনো সমস্যায় ধরা পড়ে না যে ওনার পায়ে কোনো সমস্যা নাই। তো সে বলতেছে তার পায়ে ব্যথা, বিভিন্ন ব্যথার ওষুধ, পেন কিলার যা কিছু আছে ডাক্তাররা ট্রিটমেন্ট করে, কিন্তু ব্যথা কমে না। তো এভাবেই চলে, বেশ কয়েক মাস চলে যায়। তো এক সময় ওই যে সাথে যার একটি জিন ছিল, তো সেটি মাঝে মাঝে আসতো, আবার কখনো আসতো না। তো এভাবে চলতে থাকে। তো হঠাৎ করে একদিন রাত্রেবেলা সেই জিনটা রানার মার কাছে আসে, এবং এসে বলে যে তোর পায়ের ব্যথা আমি ভালো করে দিব, কিন্তু কিছু শর্ত সাপেক্ষে। শর্তগুলোর মধ্যে শর্ত যেমন হচ্ছে যে তিনি আর কোনো কবিরাজ দেখাতে পারবে না, রানার মার সাথে সেই জিনটা থাকবে সবসময়। পরে রানার মা ওই জিনটাকে বলে যে ঠিক আছে আপনি আমার সাথে থাকবেন, কিন্তু আমার কখনো কোনো ক্ষতি করতে পারবেন না। তো ওই জিনটা শর্তে রাজি হয়, এবং পরবর্তীতে রাত্রিবেলা ওই রানার মায়ের পায়ের ভিতর থেকে, গোড়ালের ভিতর থেকে একটি বাঁশের কঞ্চি বের করে নিয়ে আসে ওই জিনটি, এবং রানার মায়ের পায়ে ক্ষত হয়, এবং সেখান থেকে একটি কঞ্চি বেরিয়ে আসে, এবং কঞ্চিটি ওদের বাড়িতে এখনো আছে, বোতলের ভিতরে ওরা সংরক্ষণ করে রেখে দিছে। তো এই কঞ্চিটা বের হওয়ার পরে রানার মা একদম সুস্থ হয়ে যায়, তার পায়ে আর কোনো সমস্যা নেই, এখন তিনি দিব্যি অনায়াসে হাঁটতে পারে। এবং আমি তাকে দেখছি সে এখন খুব ভালোভাবে সুস্থভাবে তিনি হাঁটাচলা করে, এবং যখন তিনি ওই পায়ের ব্যথা ছিল তখন তিনি স্বাভাবিকভাবে হাঁটতেই পারতেন না, হয়তো কারো সাহায্য ছাড়া বা লাঠি ছাড়া তিনি হাঁটতে পারতেন না। তো এই ঘটনাগুলো ঘটে, আসলে ঘটনাগুলো সত্যি মানে অবিশ্বাস্য, কিন্তু আমি রানার কাছ থেকে শুনছি এবং দেখছি যেহেতু, সুতরাং আসলে আমি জানি যে ঘটনাটি 100% সত্য। তো আসলে আপনারা কতটুকু বিশ্বাস করবেন সেটা আপনাদের ব্যাপার। আরেকটা কথা হচ্ছে রাসেল ভাই, আসলে কিন্তু প্যারানরমাল ঘটনাতে কিন্তু আসলে কোনো যুক্তি খাটে না, বিভিন্ন রকম ঘটনায় ঘটতে পারে। তবে আমি শুধু এইটুকুই বলবো যে ঘটনাটি 100% সত্য।
এবং ওই বাহির পঞ্চটি ওদের বাড়িতে এখনো রাখা আছে বোতলের ভিতরে। এবং সকল শ্রোতা বন্ধুদেরকে বলবো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।